নগরে নাগরিক মানুষের সঙ্গে যতক্ষণ থাকি তখন জগতের কত ঘটনার বৃত্তে বন্দি থাকি, কিন্তু যখনই পথে নামি সেই পথ যদি হয় পাড়াগাঁয়ের, তখন শুধু প্রকৃতি এবং আমি। প্রকৃতির কাছে হাত বাড়ালেই সে আলিঙ্গনে গ্রহণ করে। আমরা হয়তো সকলে হাত বাড়ানোর ইচ্ছেটাই রাখি না। আমার এক রবীন্দ্রনাথ আছে, সে আমাকে জানায় প্রকৃতির প্রতিটি প্রহর ঋতুর গোপন ভাঁজে কোথায় লুকিয়ে থাকে সুন্দর। আলোর নৃত্য দেখতে, বৃষ্টির নুপুরের ঝঙ্কার শুনতে কিভাবে সজাগ করতে হয় ইন্দ্রিয়। কুষ্টিয়া এসে আমার রবীন্দ্রনাথ এবং প্রকৃতির অন্তরঙ্গতায় নিমজ্জিত হই। আমার বসত ঘরে কে বিরাজ করে, আমি জনম ভরে একদিন দেখলাম না তারে। লালনের এই কথার সঙ্গেই মিল রেখে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। এই যে আড়ালে থাকা অজানা মানুষ, তাকে খোঁজ করা, এইটা আমরা বাউল অঙ্গনে দেখতে পাই, বাউল অঙ্গের সুরে ভাবে দেখতে পাই। তার মানে হচ্ছে যে এই যে শিলাইদহ, কুষ্টিয়া, রবীন্দ্রনাথ কিন্তু আমরা তাহলে বলতে পারি যে লালন দ্বারা প্রভাবিত, গগন হরকরা দ্বারা প্রভাবিত। এবং এই যে বাউল অঙ্গের সঙ্গে যে রবীন্দ্রনাথের সম্পর্ক, সেটা কিন্তু রবীন্দ্রনাথের অন্যান্য গানে আমরা দেখতে পাই। পরবর্তীতে তার যে জীবন যাপন আমরা দেখেছি, সেটাও কিন্তু শিলাইদহ বা কুষ্টিয়া দ্বারা প্রভাবিত, বা এই অঞ্চলের যে বাউলিয়ানা তার দ্বারাই প্রভাবিত। আমরাও কি পেরেছি রবীন্দ্রনাথ বা লালনের বৃত্ত থেকে বেরিয়ে আসতে? কারণ আমাদের মাঝেও কিন্তু আছে আমরা একজন রবীন্দ্রনাথ, আমাদের একজন লালন। সেই কারণেই আমরাও কিন্তু দীক্ষা নিয়েছি ভবঘুরে শাস্ত্রে। প্রকৃতির সঙ্গে মানুষের দৈহিক সান্নিধ্যকে আরও উপভোগ্য করে নদী, রবীন্দ্রনাথকে যেমন করেছিল পদ্মা। তীরে নৌকা বাঁধা, সেখান থেকে একরকম ঘাসের গন্ধ, পৃথিবীর গরম ভাব, ছলছল শব্দ করে বয়ে যাওয়া পদ্মা। রবীন্দ্রনাথ পদ্মার ওপরকার আকাশে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে গেছেন মানুষ আর প্রকৃতির প্রণয়ের বৃত্তান্ত। রবীন্দ্রনাথের পদ্মা নেই এখন, তীর আর জল দুয়ের আঁচলে ভিন্ন কারুকাজ। তারপরও এখনও পদ্মায় ভাসেন যে শেখ জসিম, তাকে আজও আচ্ছন্ন করে রাখে রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথ যার বাউলিয়ানায় মধ্যে ছিলেন সেই লালন।
আছে সুদাই বল আমার তোর কি রে আর তোর কি নারানা তাদেরকে মাছ ধরেন নাকি? মাছ ধরে কাকা মাছ ধরেন। আর এমনি গান শোনেন না? এই যে শিলাদহ, কুষ্টিয়া, রবীন্দ্রনাথ রবি ঠাকুরের বাড়িতে গান আছে, গান শোনেন? হে বৈশাখ রবীন্দ্রনাথের মানে গান আপনার কাছে কেন ভালো লাগে? ভালো লাগে রবীন্দ্রসঙ্গীত, আমি আছি রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, আপনার এখানে লাগে? হ্যাঁ, যেগুলো ভালো ভালো গান কয় মনের কাছে ভালো লাগে। ওই যে একটা গান কয়, তোমরা কেউ ডাক শুনে না আসো কত একলা আছে। একলা চলো রে। আবার লালন জানি কি বলেছে? হৃদয় কবার দেখ না তুলে ঘরের মানুষ ঘরে খাড়া আছে, আল্লাহ দম নূর মোহাম্মদ ওরাই তিনজন জায়গায় খাড়া, সাততলা বন্দি করে তবে মানুষ দেখতে পারে। ও মানুষ সাততলা তোর দেহ ভিতরে, দেশে দেশে খুঁজি তো লাভ হবে না। না না, মানুষ হচ্ছে ভিতরে। রবীন্দ্রনাথ বলেছে, লালনও বলেছে। তা আপনি যখন এই যে রাতের বেলা বা এই যে ঝড়ের সময়, বর্ষার সময়, বৈশাখের সময় নৌকায় থাকেন, মাছ ধরেন, তখনও রবীন্দ্রনাথ আর লালনের কথা আপনার মনে পড়ে? যে এই নদীতে লালন, এই নদীতে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর এবং আপনি। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রবীন্দ্রনাথ লালনে মজেছিলেন যেমন, তেমনি মজেছিলেন গগনচন্দ্র দামে। গগন হরকরা নামে যার পরিচয়, পেশা ছিল চিঠি বিলি করার। গগন হরকরের লেখা আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে, হারায় সে মানুষ তার উদ্দেশ্যে, দেশ বিদেশে বেড়াই ঘুরে। এই গান নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন, এই প্রথম বাউল গান যা আমি মন দিয়ে শুনেছি এবং যার জন্য আমার মন আন্দোলিত হয়েছে। তার প্রমাণ পাই আমরা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানের সুরে গগন হরকরার সুরের আশ্রয় নেয়াতে। শিলাইদহ শহর ছেড়ে আমরা ছেউরিয়া গ্রামে। ততক্ষণে রাত্রি পুরাতন হচ্ছে, জমে উঠছে লালন আখড়ার জলসা। লালন এই ছেউরিয়া গ্রামে বসবাস করতেন, ভক্তদের দীক্ষা দিতেন। 1890 সালে তার মৃত্যু হয় এই গ্রামেই। তার সমাধিকে ঘিরে লালন উৎসব ছাড়াও প্রতিদিনই এখানে ভিড় করেন ভক্ত দর্শনার্থীরা। লালনের যে সোনার মানুষ খোঁজার যে সন্ধান, এই সময় আসে আপনাদের কাছে কি মনে হয়, সেই সোনার মানুষের কাছাকাছি কি এই আমরা যেতে পারলাম? সোনার মানুষ বলতে ওই যে আমার আলী ভাই একটা গান করলো যে শহরে 16 জনা বোম্বে, দেহ নিয়েই সাঁই কথাগুলো বলেছেন। 16 জনার হিসাবটা দিয়েছে যে 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, এদের যুদ্ধ ভিতর দিয়ে মানুষ বেঁচে থাকে। নিজের সঙ্গে নিজের লড়াই। হ্যাঁ, নিজের সঙ্গে নিজের লড়াই। এবং সেখানে কি আপনার কাছে মনে হয় যে নিজের সঙ্গে নিজের লড়াই মানুষ আগে যতটুকু করতে পারতো সেই জায়গা থেকেও মানুষ পিছিয়ে যাচ্ছে? যুগ হিসেবে অনেক কিছুই তো উন্নত। আমরা আগে দেখেছি একজন গুরুর কাছ থেকে অনেক কিছু শিখতে হতো, এখন গুরুর কাছ থেকে খুব একটা শিখছে না। এখন মোবাইল গুরুর মাধ্যমেই অনেক কিছু শিখতে চাচ্ছি। সাধারণত গুরুমুখী। হ্যাঁ, ওটা তো সরাসরি গুরু ছাড়া তো হবে না। তো এখন যুগের সঙ্গে ওই জিনিসটা একটু দূরত্ব হয়ে গেছে। তাতে আপনাদের কাছে কি মনে হয় এই যে বাউলিয়ানা, এই যে বাউলের যে দর্শন সাধন, সেগুলোকে আস্তে আস্তে লোপ পাচ্ছে না? না, ওগুলো ঠিক আছে, ওগুলো ঠিক আছে। ওগুলো সরাসরি গুরুর কাছ থেকে যারা, তবে সংখ্যায় সীমিত আর কি, যারা সরাসরি যোগাযোগ রাখছে তারা তো
সে ফলাফল পাবেই। সামান্য জ্ঞানের কাজে নয়, সে ভাব জানা, সে ভাব গোপী ভাবনা, সে ভাব গোপী ভাবনা। সামান্য জ্ঞানের কাজ নয়, সামান্য জ্ঞানের কাজ নয়, সে ভাব জানা, সে ভাব গোপী ভাবনা, সে ভাব গোপী ভাবনা। বৈরাগ্য ভাবেদের বিধি, গোপী ভাব কৈতব নিধি। বৈরাগ্য ভাবেদের বিধি, গোপী ভাব কৈতব নিধি। ডুবলো তাহে নিরবধি, ডুবলো তাহে নিরবধি রসিক জনা। ওরে ডুবলো তাহে নিরবধি রসিক জনা, সে ভাব গোপী ভাবনা, সে ভাব গোপী ভাবনা। কুষ্টিয়ার তিলের খাজা শৈশব থেকেই এর স্বাদের সঙ্গে পরিচয়। বড় বেলাতে এসেও তিলের খাজার কথা ভেবে মন হয় উচাটন। শুনলাম তিলের খাজা নাকি তৈরি হয় রাতে। লালনের আকড়া থেকে বেরিয়ে আমরা তিলের খাজার দপ্তরে। জনশ্রুতি আছে 1900 সালের কাছাকাছি সময়ে তিলের খাজা কুষ্টিয়ায় প্রথম তৈরি হয়েছিল। কুষ্টিয়ার একটি খামারে কাজ করানোর জন্য তেলি নামক এক সম্প্রদায়কে নিয়ে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তিলের খাজা এই সম্প্রদায়ের হাতির সৃষ্টি বলে মনে করা হয়। আপনাদের এটা কিভাবে তৈরি করেন? চিনি জ্বালানো হয়, চিনি জ্বালানোর পর আমাদের একটা আইডিয়া আছে, ওই মাপে তরলটা সেলাতে ঢালা হয়। এখন আপনারা বানাচ্ছেন তক্তা, খাজার তক্তা। হ্যাঁ, ওই শ্বাস যেটি শ্বাস কাটা থাকে। শুরু করেন কখন? শুরু করি সন্ধ্যার পরে, সারাদিনে আছে আর রাত্রে তৈরি করি। পাড়া মহল্লা ঘুরে ঘুরে বিক্রি করে শেষ হলে পর তারপরে ওরা রাত্রে এসে অর্ডার দেবে। আপনাদের কারখানার সাথে এরকম কত হকার যুক্ত? এখনো 10-15 জন আছে। আর শীতের সময় এটা 20-25 হয়ে যায়, কারো বিষয় 25, 30, 40। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। আমরা যখন কুষ্টিয়ায়, প্রকৃতি তখন বেশ বিরূপ ভূমিকায়, তাপমাত্রা সইতে পারা কষ্ট। শিলাইদহে বসেই ভাবছিলাম রবীন্দ্রনাথ কি করে এই তাপ সইতেন। শিলাইদহের একজন রসিকতা করে হয়তো বললেন তিনি
দাবদাহে প্রাণ জুড়াতেন কুলফিতে। কিন্তু এই রসিকতার পেছনে নাকি সত্যতাও রয়েছে। শিলাইদহের কুলফি মালাই মোগল শাসকদেরও মন জুড়িয়ে দিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও শিলাইদহের কুলফির গ্রাম নামে খ্যাতি রয়েছে। বাড়ি বাড়ি তৈরি হয় কুলফি। কুলফি তৈরির মূল প্রস্তুতি সকালের হলেও আয়োজন চলে সারাদিন জুড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত এই দুধটা জাল করতে হয়েছে। এরকম চিনি দিয়ে এটার মধ্যে এলাচ দেওয়া হয়, শুধু দুধ, চিনি আর এলাচ, তখন একে আমরা এরকম মিশাই নি এক জায়গাতে। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হাঁড়ি, কুলফি মালাইয়ের হাঁড়ি। কোটা তো এগুলো নাকি? এই কোটাগুলোতে আমি হচ্ছে এটা যখন মেশানো শেষ হয়ে যাবে, তখন এটা পুরোটা আমি এটার মধ্যে ভরবো। আপনাদের বাড়িতে তাহলে আপনি মানে প্রতিদিন এক হাঁড়ি করেন? হ্যাঁ, আমি এক হাঁড়ি করি। এমনি আমার আরো দুটো ভাই আছে ওই যে ওই পাশে, ওরা কাজ করতেছে। আচ্ছা, ওরা আমার ভাই, ওরাও একসঙ্গে কাজ করি আমরা। এলাচ দিচ্ছেন? এলাচটা না যে শুরুতে দেন। হ্যাঁ, এটা তো শুরু করবো। আর এটা কি হয়ে গেল? কুলফিটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে এটাতে বরফ দিছি, লবণ দিছি। এখন শুধু ঝাঁকাইতে হবে 10 মিনিট, তারপরে কুলফিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে। আপনারা তো কলা পাতা দেন নাকি অন্য? আমরা কলা পাতা সিস্টেমটা অনেক আগেকার, কলা পাতাতে দিই, কিন্তু কলা পাতাটা এখন গাছ কলা টলা হলে পর অনেকে কাটতে দেয় না। এখন আমরা একটু অন্য পদ্ধতি বের করছি, সেটা হচ্ছে ওয়ান টাইম গিলাস আর চামচ। এখন কি আমরা যদি চাই কলা পাতায় পাবো? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, দেন একটা কলা পাতায় দেখি। তুলসী গ্রামের তাঁতবাড়ির খবর ভালো না, তাঁতিরা কষ্টে আছেন। যাকে বললাম তুলসী গ্রাম, তাকে আমরা এখন চিনি কুমারখালী নামে। চৈতন্যদেবের সময় নাম ছিল তুলসী। পরে মুর্শিদকুলি খাঁর সময় একজন রাজস্ব সংগ্রাহক আসেন এ অঞ্চলে, তার নামে এলাকার নাম হয় কুমারখালী। কয়টা তাঁত ছিল আপনাদের? মানে হাতে বোনা তাঁত কয়টা ছিল? একটা ছিল। বুনতো কি আপনি? আমার শাশুড়ি। আপনার শাশুড়ি বুনতো? আপনার শাশুড়ি আছেন? ও, আপনি আসেন, আপনার সাথে কথা বলি। হাতের তাঁতকে একদম আপনি এই বাড়িতে বউ হিসেবে আসার পর থেকে দেখছেন? হ্যাঁ, এই বাড়ি আসার পর থেকে দেখছি। আমার ওই হাতের তাঁত বাদ গেছে 4 বছর মতো বাদ গেছে। আর গামছা করেন না এখন? গামছা এখন বোনাইনি। কেন? ওই লুঙ্গির বাদেই পরে গামছা ধরেছিলাম। গামছা ধরুন যে সুতার অনেক দাম বেশি, সুতার দাম বেশি, কিন্তু ওই গামছা বুনালির দাম আসতো না। তো এখন ধরেন যে কোনো উপায় কোনো কাজই করতে পারে না, তারা ধরুন যে এইগুনাই বুনাই, বসে 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 এগুনাই বুনাই, ঘরের কাজের পাশাপাশি এগুনা বুনাই, এগুলো কিন্তু চলতে সেই হিসাবে কিছুই হয় না। 1742-43 সালে ঢাকার সোনারগাঁ বিক্রমপুর অঞ্চলে মারাঠা বর্গীদের উৎপাতে অনেক তাঁতি সুতা কাটুনি দলে দলে কুষ্টিয়া চলে আসে। দেশভাগের আগে কুমারখালী ছিল অবিভক্ত নদিয়ার একটি নিরাপদ জনপদ। আপনার বাড়িতে কে কে বুনেন? আপনি আর কে? আমি একাই বুনই, ছেলেরা সব বাইরে কাজ করে। আগে আপনাদের এই মহল্লায় বা এই গ্রামে কত তাঁত ছিল? এই তাঁত এই বাড়ির মধ্যে প্রায় এই লোকে ধরেন 50টা তাঁত ছিল এই বাড়িতে। এই বাড়িতে
আচ্ছা, এখন এখন কয়টা আসছে? এখন এই একটা। এখন এই একটাই আছে। তা এখন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের এখান থেকে পুরুষরা মোটামুটি তার ছেড়ে দিচ্ছে, সারিয়ে দিয়েছে। ওই মেয়েরা সময় কাটানোর জন্য আপনারা এখনো করেন। ঠিক আছে। ঠিক আছে, আপনাদের কি এটা? হ্যাঁ, পিটলুম মানে এটা কি বাতিল? এখন চলে না, তো বন্ধ করলেন কেন? সুতার দাম বেশি, এই কাপড় এখন চলে না। আর কি পুরো তাঁত বন্ধ করে দিচ্ছেন? কুমারখালীর ভিতরে তাঁত শিল্প এলাকার সবচেয়ে বড় স্থান ছিল এখানে। একটা বাড়িতে এরকম হাজার হাজার তাঁত পরি আছে, কিন্তু কোনো কর্ম এদের নাই। সব পরি আছে, এখন সব পাবনায় দেয়, সিরাজগঞ্জে দেয়, মানে ওখানে আপনার পাল্লম চালাচ্ছে। তাঁত ছেড়ে দিয়ে এখন কোন পেশায় গিয়েছেন? ওই রাজমিস্ত্রিতে রাজমিস্ত্রির কাজ করেন। এখন ধরেন কেউ ভ্যান চালাচ্ছে, কেউ হচ্ছে আপনার ওই অন্য জায়গায় অন্য কাজ করতে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, এইভাবে জীবন চলতেছে। পলাশী যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুটি কুঠি খোলে। উদ্দেশ্য ছিল ফরাসি আর ওলন্দাজদের সাথে পাল্লা দিয়ে এখানকার কাপড় দিয়ে ইউরোপ আমেরিকায় রপ্তানি বাজার দখল করা। এক একটা বাণিজ্যিক কুঠির অধীনে অনেকগুলো বস্ত্র সংগ্রহ কেন্দ্র বা আড়ং ছিল। এখানে গামছা, শাড়ি, লুঙ্গি, চাদর তৈরি হতো। এখানকার তাঁত শিল্প স্থানীয় চাহিদার 63 ভাগ পূরণ করত, যা এখন নেমে এসেছে 30 ভাগে। এখানকার 1.5 লাখ শ্রমিকের প্রায় অর্ধেক চলে গেছে অন্য পেশায়। গণমাধ্যমের শ্রমিক হিসেবে কাঙ্গাল হরিনাথের জাদুঘরকে বলতে হবে তীর্থস্থান। কুষ্টি অঞ্চলের হতদরিদ্র কৃষককুলের ওপর ইংরেজ ও এদেশীয় অত্যাচারী জমিদারদের খড়গ যখন নেমে এসেছিল, সেই দুঃসময়ে আমৃত্যু প্রতিবাদী সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার মানবিক তাড়নায় জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছিলেন কৃষকদের পাশে। মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ ও পূর্ব বাংলার প্রথম পত্রিকা গ্রাম বার্তা প্রবেশিকা, এর জনক আজ প্রায় 250 বছর পরও মানুষের মনে জাগ্রত হয়ে আছেন। কাঙ্গাল হরিনাথের পরিচয় একাধিক। তিনি একাধারে কবি, গীতিকার, লেখক, সম্পাদক, সাংবাদিক, সাহিত্যিক, প্রকাশক, সমাজ সংস্কারক, সংগঠক এবং বেশ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তার এই প্রকাশনা থেকে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু প্রথম প্রকাশিত হয়েছিল। ফকির লালন শাহর প্রায় 21টি লালন গীতি বই আকারে প্রথম এই MNS পেজ থেকে প্রকাশিত হয়। চলো আজ খুশির মিছিল। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বয়স তার 163। আমি তাকে দেখি, লাল ইট, ক্ষয়ে যাওয়া দেয়াল, ফাটল, গজে ওঠা গাছ, খোলা জানালা, পরিত্যক্ত প্ল্যাটফর্ম, 1.5 শতকের স্মৃতি নিয়ে বসে আছে। কত মানুষের আসা যাওয়া, অপেক্ষা, ছেড়ে যাওয়া আলিঙ্গনের স্মৃতি তার কাছে। আগে প্রত্যেকটা ট্রেন এই জগৎ স্টিকারে থামতো, তো এখন ধর কোনো ট্রেনে থামে না, খালি শাটেলটা ছাড়া। তা এখন এই স্টেশনে কেউ নাই, খালি একজনই আছে, ওই গেটম্যান, সবসময় সে হ্যাঁ। ওই গেটে থাকে।
রেলের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। কোম্পানিটি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ সেকশনটিকে 1862 সালের 29 সেপ্টেম্বর এবং রানাঘাট থেকে কুষ্টিয়ার এই জগতী পর্যন্ত রেলপথ সেকশনটিকে 1862 সালের 25 নভেম্বর চালু করে। জগতী রেল স্টেশনটা কতদিন যাবত দেখেন? ধরেন আমার বয়স তো 60-65 হয়ে চললো, তার আগের দিকে। আচ্ছা, মানে আপনার বয়সের আগে থেকে। কিন্তু আপনি কি দেখেছেন স্টেশনটা? তো এখন আমরা দেখলাম যে কেউ নাই। আমার চোখে দেখার কারণে এটা টাঙ্কি, এটা ছিল কল, এটা পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, আর এটা ছিল কল। কল কয়লার গাড়ি চলতো আগে। হ্যাঁ, এখানে পানি নেওয়া দেওয়া করতো, মানে কয়লার ইঞ্জেলের গাড়িগুলো আমরা ছোটবেলায় দেখেছি। পুরাতন নিয়ে যায় আরেক পুরাতনের কাছে। এলাম মোহিনী মিলে। ব্রিটিশ পণ্য বর্জনে স্বদেশী আন্দোলন যখন জোরালো, তখন ভারতীয় সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহিনী মোহন চক্রবর্তী 8টি তাঁত বস্ত্র দিয়ে এই মিল চালু করেন। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যে মিলটি একটি লাভজনক শিল্পে রূপ নেয়। 1908 সালের মধ্যেই 100 একর জায়গার উপর ছড়িয়ে যায় পুরো মিল। (1910 থেকে 1918) সময়কালে সুদূর ইংল্যান্ড থেকে পিতলের হ্যান্ডলুম মেশিন আর পিতলের তৈরি প্রায় 200 তাঁত আমদানি করে মিলের কলেবর ও উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলা হয়। এ সময় প্রতিদিন কুষ্টিয়া বড় স্টেশনে ভারতের শিলাদহ থেকে কয়েকটি বগি রিজার্ভ আসত মোহিনী মিলের সুতা নেওয়ার জন্য। এটিই ছিল পূর্ব বাংলার প্রথম বড় টেক্সটাইল মিল। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে মোহিনী মিলের পতন শুরু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বহুবার বেসরকারি মালিকানায় হাত বদল করানোর পরেও রাষ্ট্রের দায়িত্বে থাকা কারখানাটি সচল হবার স্বপ্ন দেখতে পারেনি। মোহিনী মিলের পাশেই রয়েছে রেনউইক জগেশ্বর অ্যান্ড কোম্পানি। এই কোম্পানির সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল। 1896 সালে রবীন্দ্রনাথ টেগোর অ্যান্ড কোম্পানি নামে একটি কৃষি সরঞ্জাম নির্মাণের কারখানা স্থাপন করেন, কিন্তু কারখানাটি লোকসানের চক্র থেকে বের হয়ে আসতে পারেনি। অবশেষে রবীন্দ্রনাথ তার শ্বশুরকুলের আত্মীয় জগেশ্বরের কাছে 3000 টাকায় মালামাল বিক্রি করে দেন। লোকসান ও দুর্নীতির ফাঁদে এই প্রতিষ্ঠানটিও এখন পরিত্যক্তের তালিখাতায়। আমরা যাব পূর্ব বাংলার প্রথম বালিকা বিদ্যালয় দেখতে। তার আগে পথে দেখে নেই বিশাল সিন্ধুর লেখক মীর মোশাররফ হোসেনের স্মৃতি জাদুঘর। কুষ্টিয়ার লাহিনীপাড়া গ্রামে তার জন্ম।
বারবার ফিরে যেতে চাই স্কুলে, বইমেলা, পুত্রকন্যার সঙ্গী হয়ে স্কুলে যাওয়ার কত বাহানা খুঁজি। কুষ্টিয়াতে এসে পেয়ে গেলাম উপলক্ষ। অবিভক্ত বাংলার তৃতীয় এবং বাংলাদেশের প্রথম বালিকা বিদ্যালয়ে চরণ রাখতে পারাও সৌভাগ্যের। 1855 সালে কুমারখালীতে নারী শিক্ষার কাজ শুরু করেন রামধন মজুমদার ও কাঙ্গাল হরিনাথ মজুমদার। 1863 সালের দিকে কুমারখালী বালিকা বিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 8 জন শিক্ষার্থীকে নিয়ে। আমরা কোথায় পাবো তারে, যে চাকা ঘুরিয়ে মাটির পাত্র তৈরি করেন? আমাদের দীর্ঘযাত্রায় কুমারপাড়ার খোঁজে থাকি। নতুন শহরে যাবার আগে খোঁজ নেই কুমারদের। খোঁজের প্রতি উত্তর আসে, উঠে গেছে কুমারপাড়া, তারা চলে গেছেন অন্য পেশায়। কোথাও 1-2 ঘর পাই, মন ভরে না, বরং বিষাদে ভারী হয়। কুষ্টিয়ার কল্যাণপুরের গ্রামে গিয়ে কুমার বাড়ির উঠোন পেলাম, কিন্তু সচল চাকা নেই। কুমারের উঠানের কাজ চলে গেছে কারখানায়, সেখানে মেশিনে তৈরি হচ্ছে তৈজসপত্র। কুমাররাও নিজ উঠান ছেড়ে এখন কারখানার শ্রমিক। যাদের কারখানায় কাজ জুটছে না তারা যাচ্ছেন ভিন্ন পেশায়। নগর মানুষ মাটির পণ্য নিয়ে ঐতিহ্যের অহং সাজায়, কিন্তু কাঁচামালের দামের সঙ্গে তৈরি পণ্যের দামের বিস্তর দূরত্ব। কারখানাও এখন টিকে থাকার লড়াইয়ে। ঠিক আছেন, কোথায় কাজ? এখানে আপনাদের কি মানে প্রত্যেকটা ব্যাংকের উপর টাকা মানে মজুরি নাকি? মাসে। তো এটাকে প্রতিদিনই কাজ করতে হয় আপনাদের কি? সপ্তাহে কয়দিন? 1 মাস মানে যত করবো তত টাকা। এর ভিতরে মনে করেন সকাল 8টার থেকে 5টা পর্যন্ত, তারপর 3 ওভারটাইম। আবার ওভারটাইমও আছে। আপনি কি বানাচ্ছেন বাড়িটা? জব ফিনিশিং করছেন। আপনি কতদিন যাবত এই কুমারপাড়ায় কাজ করেন? জন্ম থেকেই। এখন আপনাদের বাড়িতে বা ঘরে তৈরি হয় না? ওখানেও তৈরি হয়। ওইখান থেকে এখানে আসছেন? এখানে আসছেন কেন নিজেদের এটা রেখে? মানে এখানে মনে করেন যে বেতন হিসেবে মাসিক হিসেবে মিটায়ে কাজ করছে। আচ্ছা, তাহলে আপনার নিজেদের পাল বাড়িটা দেখে কে? বাড়িতে মা আছে, বাবা আছে। এখানে কি শুধু আপনারা প্লেটই করেন? জি, আমরা এই জায়গা প্লেটে করি। আর নকশাটা কে করে? নকশা নকশার একজন আছে আমাদের। পুরুষদের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যাই বেশি। কি জাপা? নকশাপা? হ্যাঁ। বসেন। বাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। তা গেলাম আমি। হ্যাঁ, ভালো থাকেন আপনারা। এখানে তো কারখানা হয়েছে, কারখানা হওয়ার পরে নাকি অনেক, যেমন আপনার ছেলেরাও মনে হয় ওই যে কারখানায় কাজ করে। কেন? আমাদের এই বাড়ি কাজ করতো, তাই একা তো হয় না, তাই তো ওই জায়গায় যাবার কিছু। তার ওই যে আগের তো চাকাটাও নাই, ওই সেই লাঠি পারে ও নেই। কেন? খাটনি করে না। ও কেউ খাটনি আর আগের খাটনি করতে চায় না। ও তো এখন চাক দিয়ে এরকম লাঠি দিয়ে। 3.5 লাঠি পারে। 32 খান হাড় নড়ে, 32 খান হাড়। আচ্ছা 32টা হাড় নড়ে যায়। হ্যাঁ এখন তো রকর এখন শখিন ওই চাকে। আচ্ছা ওই খাটনি ওই এখন খালি টিপ দিতে হবে, মাটি দেখতে হবে, হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ জি ভালো থাকেন। আমি তার কাছে যেতে চাই যে আমাকে চেনে, কথা বলে, জানতে চায়
কেমন আছি, একান্তে কথা বলা যায় তার সঙ্গে। আলাপনে মায়া আছে, তাই ফিরে ফিরে আসি, পথে যেতে যেতে দাঁড়াই তার পাশে। এই জলধারার কত নাম, মানুষ জনপদ নিজের মতো করে তাকে ডাকে। এখানে যে গড়াই, 2 কদম পরে সে পদ্মা, দূরে কোথাও মালঞ্চ। জল ও জলজীবী মানুষের আত্মীয়তা, জীবন ভাঙ্গে জীবন গড়ে নদীর অনুকরণে। বিক্রি করে দিবেন না খাবেন? এগুলো খাওয়ার জন্য রাখবো। খাওয়ার জন্য রাখবে। আর বিক্রির মাছ কখন পান? বিক্রির মাছ এখন মনে করেন মাছ এখন কম আছে, তো মাছ এখনো কিছুদিন পর হবে। পদ্মার মাছ না গড়াইয়ের মাছ? পদ্মা। কেমন মাছ পাওয়া যাচ্ছে এখন? এখন কম পাওয়া যাচ্ছে, আর কয়েকদিন পর বেশি পাওয়া যায়। কোন মাস থেকে কোন মাস বেশি পাওয়া যায়? এই 3টা মাছ বেশি পাওয়া যায়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। জি। তো এখানে কি ধরনের মাছ পাওয়া যায় বলেন তো? এখানে চিংড়ি পাওয়া যায়, তারপর বালি পাওয়া যায়, আর পাওয়া যায়, মিটি পাওয়া যায়, ট্যাংরা পাওয়া যায়। আচ্ছা, মাছ দেখবো কি মাছ আছে আজকে? আচ্ছা ঠিক আছে, আপনাদের বাজার সময় হয়ে গেছে, যান, ভালো থাকেন। হ্যাঁ, সেই যে উত্তাল গড়াই, উত্তাল পদ্মা, সেই সময় আপনি মাছ ধরতেন? না, আমরা ছোট। এখন যে নামেন, কি মাছ পেলেন আজকে? এই ডাকতেছে। আচ্ছা, মাছ তো দেখছি না, দেখছি হচ্ছে শামুক। হ্যাঁ, এরকম পাওয়া। এই 6 টাকা চাল না। নদী শুকায় যাচ্ছে আস্তে হ্যাঁ, আস্তে। নদী এখন শুকাবে না। আচ্ছা, এখন নদী শুকাবে না। এখন তো পানি আসতে শুরু এখন করছে। পানি জোয়ার। ও পানি একদম আপনার বাড়ি পর্যন্ত চলে যাবে। একটা ওই বাদ পানি করে যায় পানি। পদ্মা গড়াইয়ের মোহনায় এসে কখনো কখনো পাখিরাও হয়তো উড়ালে বিরতি নেয়, মুখোমুখি দাঁড়ায় নিজের। সে যেই উড়ালের স্বপ্ন দেখেছিল, সে স্বপ্নের কতটা কাছাকাছি যেতে পেরেছে তারই হয়তো অঙ্ক কষে। মানুষও তার জীবনের মোহনায় দাঁড়িয়ে এসে হিসেব মিলায় যে যাপন সে চেয়েছিল, যেভাবে যাপনের বুনন চেয়েছিল, যেভাবে আঁকতে চেয়েছিল পথচিত্র জীবনের, সেভাবে আঁকা হলো। মানুষের কাছে মানুষের যে জীবন, মানুষের যে যাপন, সে যাপনের যে ভাগশেষ তা কখনোই শূন্য থাকে না, কিছু না কিছু প্রাপ্তিযোগ থাকবেই।